This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলিউডেও বাংলাদেশি হামলা। বাংলা নাতির পিঠে ছুরি বসালো একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঠিকই ধরেছেন, সাইফ আলী খানের কথা বলছিলাম। ইতিমধ্যেই বলিউডের ছোটে নবাবের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। সে আসলে বাংলাদেশের বাসিন্দা। 6 মাস আগে এদেশে ঢোকে। এই 6 মাস ধরে বিজয় দাস নাম নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় থেকেছে, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর এরই মধ্যে এত বড় অপরাধ ঘটিয়ে ফেললো। পিঠে ছুরি মারা দেখেই কি বোঝা উচিত ছিল তদন্তকারীদের? এমন কাপুরুষোচিত কাজ কোনো বাংলাদেশী করতে পারে? অভিনেতা ও পটাউডি রিয়াসতের নবাব সাইফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। जो हमलावर है उसको थाने के एक हाई प्रोफाइल एरिया में उसको पकड़ा गया है। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी है, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते हैं और उसके पीछे एक जंगल है, जंगल में उसको आरोपी को पकड़ा गया। उनको सब जानकारी के बाद में पुलिस ने उसका मोबाइल ट्रेस किया तो लोकेशन में वो जंगल में लेबर कैंप के एग्जैक्टली पीछे उसका लोकेशन मिला। फिर बाद में उन्होंने पुलिस ने उसको इस जगह इस जंगल से उसको पकड़ लिया। মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ 6 মাস আগে মুম্বাইতে আসে। পরিচয় গোপনে নাম নেয় বিজয় দাস। মুম্বাই থেকে আশপাশের এলাকায় যায়। 15 দিন আগে মুম্বাইতে ফিরে আসে। হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। तो देयर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document and there are some seizures which indicate that he is a Bangladeshi national. मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला कि ये जो मोहम्मद शहजाद है यह बांग्लादेशी है। यह लगभग कंफर्म हो चुका है क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा कैसे? इसमें प्राइमरी फेस से ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। वो एक रीजन हो सकता है। 9 দশকে মুম্বাই ইচ্ছে মতো খুন করত দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ছোটা সাকিল শিল্পপতি ভরত শাহকে খুন করিয়েছিল। টি সিরিজের মালিক গুলশান কুমারকে খুন করায় আবু সালেম। 2008 সালে জলপথে এসে মুম্বাইয়ে হামলা চালায় আজমাল কাসাব সহ 10 লস্করে তৈবা জঙ্গি। কিন্তু সুপারস্টারকে তার নিজের ফ্ল্যাটে ঢুকে আততায়ী অবাধে ছুরি মারছে এমন ঘটনা ঘটেনি। সাইফের ওপর হামলার তদন্তে 20টা টিমকে নামিয়েছিল মুম্বাই পুলিশ। এনকাউন্টার স্পেশালিস্ট ডায়া নায়ক পর্যন্ত তদন্তে নেমে পড়েন। সাইফের বিল্ডিং এর ফায়ার এক্সিটের সিসিটিভি খতিয়ে দেখে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় সেই ব্যক্তি নির্দোষ। তারপর ছত্তিশগড় থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এক যাত্রীকে আটক করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শরীফুলের গ্রেফতারি প্রমাণ করছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রীও নির্দোষ। বাংলার নাতি শর্মিলা পুত্র সাইফকে ছুরি মেরেছে এক বাংলাদেশি এবং তার জন্য বিনা দোষে হয়রান হতে হয়েছে 2 ভারতীয়কে। হাসিনা জমানায় নিউ টাউনে খুন হন আওয়ামী লীগের এক সাংসদ। তার দেহ 80 টুকরো করে প্রমাণ লোপাট করা হয়। সেবারও মৃতদেহ কাটার জন্য মুম্বাই থেকে যে কসাইকে আনা হয়েছিল সেই জিহাদ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মানে ভারতীয় সেলিব্রিটি থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সকলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ। পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একটা বাংলাভাষী অপরাধীদের দেশ তৈরি হচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এবার নাম জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের। বাংলাদেশি যোগের সঙ্গে বাংলাকেও যুক্ত করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রক্ষণ সামলাতে বিএসএফ এর দিকে ইতিমধ্যেই আঙুল তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। ক্রাইম সিন ঘটল মহারাষ্ট্রে, আর বাংলার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। সাইফ আলী খানের ওপর হামলাকারী পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকেছে এমন তথ্য মুম্বাই পুলিশ সাংবাদিক বৈঠকে দেয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন নদিয়া দিয়ে ভারতে ঢুকেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ।
হ্যাঁ, দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকল্ড ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। সাইফের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ আর মুম্বাইয়ের মাঝখানে যে ফাঁকটা ছিল সেটা পূরণ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যা মহারাষ্ট্রের আইন শৃঙ্খলার ইস্যু ছিল তা এখন বাংলায় অনুপ্রবেশ সমস্যা, বাংলার রাজনৈতিক ইস্যু। দেবেন্দ্র ফডনবিসের সরকারের দিকে ওঠা আঙুলটা সুকান্ত মজুমদার ঘুরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এনডিএ জোটের পরিবর্তে ইন্ডিয়া জোট। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না, ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগিজম। হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে, সুতরাং আরও বেশি সতর্ক হতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, কিছু বললে বিএসএফের দোষ দেখায়। আজ বাংলাদেশিরা এখান দিয়ে ঢুকে রেশন কার্ড, আধার কার্ড সব করে নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং দেশবিরোধী এবং সমাজবিরোধী কাজকর্ম করছে, সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি, এটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এখন সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক নয়। আরও বেশি পুলিশকে আরও সতর্ক হতে হবে নিশ্চিতভাবে, শুধু সৈফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে। যদি মানুষ তার ঘরের মধ্যে সিকিউর না থাকে, তাহলে ভারতবর্ষে যিনি আছেন তাকে তো বলতে হবে যে যারা রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য সব কিছু করতে পারেন, তো ক্ষমতা দখল করা সহজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। যদি সেলিব্রিটিদেরই নিরাপত্তা না থাকে, তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দেশে? ভারতের কোথাও বাংলাদেশি ধরা পড়লেই অবধারিতভাবে আঙুলটা পশ্চিমবঙ্গের দিকে উঠছে। রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা বিএসএফ, যুযুধান দুই পক্ষের নিশানায় যেই উঠতেই হোক, তরজাটা বাংলার ভাবমূর্তির পক্ষে খুব একটা ভালো নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বলিউড অভিনেতা সৈফ আলী খানের নিরাপত্তা নেই তো আমার আপনার কি হবে? হ্যাঁ, প্রেক্ষিত আলাদা হলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু অন্য নিদান দিয়েছেন। তিনি বলছেন যে বাড়িতে অস্ত্র রাখুন, জঙ্গির ভাষায় কথা বলছেন। পাল্টা উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম, যদিও পাল্টা কটাক্ষ, মানে ফিরহাদ হাকিমের বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন আবার সুকান্ত মজুমদার। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সভাপতি। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান, তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যুক্তিও দিয়েছেন সুকান্ত। নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্ত। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? রামনবমীর মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে হাঁটা নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। ইদানিং বিজেপি নেতারা সরাসরি অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করছেন। ডিসেম্বরে বাংলাদেশিরা যখন হামলার হুমকি দিচ্ছিল, তখনও অস্ত্রের নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করে। রবিবার রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে নেমেও অস্ত্র রাখার পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতীয় সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? সুকান্তর মন্তব্য নিয়ে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমালোচনায় মুখর তৃণমূলের নেতা মন্ত্রীরা। একটা টেরোরিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়।
দ্বিতীয়ত হচ্ছে হিন্দু না ওরা মুসলমান এর জিজ্ঞাসা কনজন। দেখুন, ববি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোমরে কেউ জয় শ্রীরাম বলে আরডিএক্স বেঁধে নিয়ে কোনদিন নিজেকে উড়িয়ে দিয়েছে, দেখেছেন? যে জাত ধর্ম নিয়ে সেই মূল বার্তাগুলোকে পালন করুন এবং দিনের শেষে একজন ভালো মানুষ হন। তার বদলে কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবাটাই খুব অস্বাভাবিক, যদিও বিজেপি দলটা স্বাভাবিক নয়। সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার হুমায়ুন সুকান্তকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন। কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে, যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। কি বুঝলেন? যে যার অস্ত্রে শান দিতে ব্যস্ত। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে মানেই বিপদ, সীমান্তে লাগাতার উস্কানি বিজিবির, আর সেই ভিডিও ভাইরাল। এবার তো আরো ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে, অনুপ্রবেশকারীদের নাকি মদত দিচ্ছে বিজিবি, তাও টাকা নিয়ে। এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা কাঁটাতার বিহীন, সেই সমস্ত জায়গাতেও বিশেষ নজরদারি বিএসএফের। তারা সতর্ক চিকেন স্নেক নিয়েও। ভারত বাংলাদেশ সীমান্তে আবার টেনশন। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা মালদার সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির মদতেই চলছে হামলা, এমনটাই অভিযোগ। শুক্রবার রাত থেকে সুখদেবপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলা সেই ছবি ভাইরাল। অস্ত্র হাতে বাংলাদেশিরা, সেখানে আবার পাহারায় বিজিবি। যদিও TV9 বাংলা সে ভিডিও সত্যতা যাচাই করেনি। মালদা সুখদেবপুরে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সেই ফাঁকা জায়গা দিয়েই এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে, এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। শনিবারের পর রবিবারও থমথমে সুখদেবপুর। টাকা নিয়ে ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি, এমনই মারাত্মক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। অভিযোগ, বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বারবার এভাবেই হামলা চালাচ্ছে তারা। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয়, এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতার বিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে, এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। ওরা পয়সা নেয় ওই দিকের বাংলাদেশের পাবলিকের কাছে। কেন বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল, ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা চলে হিট বৃষ্টি। নিজেদের ফসল সবজি বাঁচাতে পেটের তাগিদে বাধ্য হয়েই এবার প্রতিরোধ করে জোট বেঁধেছেন সুখদেবপুরের মানুষ। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব। বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরাকে তো ফসল রুখতে হবে। লড়ে গেছিলাম তো, 5 জন ছিলাম অতেই, তারপর বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। এদিকে বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।
বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফের। আরও নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তক্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফের, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন স্নেক। মালদার পাশাপাশি ফাঁসিদেয়া এলাকায় কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের। ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক রয়েছে বিএসএফ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদার সুখদেবপুর শুধু নয়, কিন্তু মুর্শিদাবাদ সীমান্তে ভগবানগোলায় নির্মলচর ওই এলাকার দিকে আমরা যদি নজর দিই, সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য। হ্যাঁ, দৌরাত্ম্যই বলবো, তার কারণ তারা ক্রমাগত এখানকার কৃষকদের, ভারতীয় কৃষকদের ভয় দেখানোর চেষ্টা করছেন। তারা ক্রমাগত মারধর করছেন বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ফসল নষ্ট করছেন। আর এই মুহূর্তে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এপারে ভারতীয় কৃষকরা তারা বাধ্য হয়েছেন অস্ত্র হাতে সেই ফসল বাঁচানোর জন্য পাহারাদারের ভূমিকায়। এই মুহূর্তে তাদের তেমনটাই দেখা যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের 125 কিলোমিটার মুর্শিদাবাদ জেলায় পড়ছে। এর মধ্যে 45 কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতার দেওয়া নেই। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা নির্মলচরে ঢুকে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, সেখানে ঢুকে ফসল নষ্ট, লুটপাট, মারধরের অভিযোগ। গত কয়েক মাসে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়েছে। এদিকে সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এবার কি হচ্ছে, বাংলাদেশের কিছু মানুষ এসে ওরা এসে আমাদের মানুষদেরকে আরো অত্যাচার করছে, মারধর করছে। এবারে গরু মহিষ দিয়ে ওরা ফসল আমাদেরকে খেয়ে নিচ্ছে, এবার কেটে নিয়ে চলে যাচ্ছে। শনিবার নির্মলচরে 20-25 জন বাংলাদেশি দুষ্কৃতী হামলার চেষ্টা করে বলে অভিযোগ। ওরা বেশি হোটেলে ছিলাম, ওরা 20-25 জন আক্রমণ করার চাচ্ছিল। কালকে আক্রমণ করার জন্য এসেছিল। কোন জায়গাটা, এলাকাটা? ওটা হচ্ছে আপনার খচ্চাকার সামনে, মানে এই নির্মলচরে। হ্যাঁ, নির্মলচর। রাত দেখার পর তো বেশিরভাগ ডেকে গেলাম, এবার আমরা দেখি একটু হোটেল দূরে বেশিরভাগ দেখে বেশিরভাগ ঢুকে চাপ দিচ্ছে আমাদেরকে, মানে ঢোকার চেষ্টা করছে। তা আমাদের ভারতের বিএসএফ বলেছে যে না, আমরা এক চিনকি জায়গা ছাড়বো না। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার অন্তর্গত এই নির্মলচর এলাকায় এখানকার এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। তার সঙ্গে আরো একবার কথা বলুন, কি ঘটেছিল সেই। আমরা বর্ডার সীমানায় চৌকিদারি করি, আমরা ফসল রক্ষা করে জানলে তারা আক্রমণ করে, মারধর করে, এমনকি 2 জনকে মারে ফেলে দিয়ে শাট করে। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন ভারতীয় কৃষকরা। তারপরও নিজেদের ফসল বাঁচাতে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। প্রশাসনের কাছে তাদের আবেদন, এই এলাকায় কাঁটাতার দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় 87 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় 18 কিলোমিটার এলাকা অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকা দিয়ে অনুপ্রবেশ, গরু পাচার, মাদক পাচার সহ বিভিন্ন ধরনের ক্রস বর্ডার ক্রাইম হচ্ছে। গত মাসেই পাচারকারী ও বিএসএফের মধ্যে সংঘর্ষ হয়, মৃত্যু হয় এক পাচারকারী। শনিবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জমিজটের কারণেই এই এলাকায় কাঁটাতার দেওয়া যায়নি। সম্প্রতি জেলা প্রশাসন ও বিএসএফের উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক হয়। এরপরেই জমিজটের সমস্যা মিটতে চলেছে বলে খবর। ওপার বাংলায় অশান্ত পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় আরও ক্যাম্প বানানোর উদ্যোগ নিয়েছে বিএসএফ। কৌশিক ঘোষ ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কখনো এনকাউন্টারে খতম দাগি আসামি, কখনো আবার খুনে অভিযুক্ত 2 দিনের মধ্যে ধরা পড়ে যাচ্ছে। আচ্ছা, রাজ্যের পুলিশ কি অতি সক্রিয় হয়ে উঠছে? সেটা কি শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য? কেন এই কথাটা বলছি, ওই যে প্রমোটার পেটানোর ঘটনায় যে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তার তো এখনো পর্যন্ত টিকে ছুঁতে পারেনি পুলিশ। সেটা কি অতিরিক্ত প্রভাবশালী বলে? মানে তৃণমূল কংগ্রেস নেতারা যে ক্ষেত্রে অভিযুক্ত, সেক্ষেত্রে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে না পুলিশের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট। শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা। রাজীব কুমারের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীদের ওপর গুলি চালানোর সাজা হাতে নাতে পেয়ে যায় পলাতক এই আসামি। গুলিকাণ্ডে সাজ্জাকের এক সহযোগী শেখ হজরতও পুলিশের জালে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল হজরত। গত বুধবার রাতে ডোমকলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে কোপ মেরে অভিযুক্তকে ছিনতাই করার অভিযোগ ওঠে।
সেই ঘটনাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী সহ 5 জনকে চটজলদি পাকড়াও করেছে পুলিশ। এমনকি 2 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে মালদার তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির। কিন্তু মাস পেরিয়ে গেলেও অধরা বিধাননগর পুরসভার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তোলার টাকা না পেয়ে বাগুইয়াটির এক প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বাট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। প্রমোটারের প্রশ্ন, তবে কি বেছে বেছে সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ? প্রভাবশালী বলেই কি ছাড় তৃণমূল কাউন্সিলরকে? ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি? তার মানে তো বোঝাই যাচ্ছে পুলিশ চেষ্টা করছে। একাধিক জায়গায় ফেরারকে পুলিশ ধরেছে, হয়তো কোনো একটা জায়গায় ধরতে একটু দেরি হচ্ছে, তার মানে এই নয় যে পুলিশ চেষ্টা করছে না। ফলে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। এখন সেটা আমরা সকলেই সেটা নজর রাখছেন, অপেক্ষা করছেন। গত বছরের শুরুতে ইডি পিটিয়ে দীর্ঘদিন ফেরার ছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। বিরোধীদের অভিযোগ ছিল প্রভাবশালী শাহজাহানকে আড়াল করা হচ্ছে। সন্দেশখালীতে রাজীব কুমার রাত কাটানোর পরপরই গ্রেফতার হয় শাহজাহান। সাজ্জাকের এনকাউন্টারের পিছনেও ডিজির হুঁশিয়ারি। কাউন্সিলর সমরেশকে ধরতেও কি শেষ পর্যন্ত রাজীবের গ্রিন সিগন্যাল লাগবে, বা আরো কোনো হায়ার অথরিটির? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত বছর 9 আগস্ট আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছিল, ইতিমধ্যেই তার প্রাথমিক বিচার সারা। গতকালই আমরা দেখেছি ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। আগামীকাল তার সাজা ঘোষণা। যে ধারাগুলোতে মামলা দেওয়া হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। একটা বিষয় লক্ষণীয়, বিগত 5 মাসে এ রাজ্যে 6টি খুন ধর্ষণের মামলায় বিভিন্ন আদালত ফাঁসির সাজা দিয়েছে। তাহলে কি সঞ্জয় সপ্তম? 9 আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুন। 9 জানুয়ারি শিয়ালদহে আদালতে বিচার প্রক্রিয়া শেষ। 18 জানুয়ারি দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 20 জানুয়ারি সাজা ঘোষণা। কি সাজা হতে পারে সঞ্জয়ের? আদালতের নজরে রয়েছে 3 শাস্তি: 25 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড, কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103(1) ধারায় মামলা রুজু করা হয়েছিল। চার্জ গঠন করা হয় ওই ধারাগুলিতেই। 64 নম্বর ধারায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুনের ঘটনায় 25 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং 103(1) নম্বর ধারায় গলা টিপে হত্যায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। ভাইয়ের যদি সর্বোচ্চ সাজা হয় তাকে মৃত্যুদণ্ড। কিছু বলার নেই, আইন যা দেবে বলবে তাই মেনে নেব। সোমবার বেলা 12:30টায় এজলাস বসার কথা। প্রথমে সঞ্জয় রায়, তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক। তারপর শাস্তি ঘোষণা। কি চাইছে আম জনতা? এরকম পাবলিকের তো মানে ফাঁসি হওয়াই দরকার। ওর ফাঁসি চাই, যদি ও অপরাধী হয়ে থাকে ওর ফাঁসি চাই। আদালত মানে ন্যায্য করবে সেটা তো চাই। আর আমি আমার তরফ থেকে, আমি একটা মহিলা হয়ে আমি চাই যে ওর ফাঁসি হোক, সঞ্জয়ের ফাঁসি হোক, এটাই চাই। এবারে আসল কথা হচ্ছে যে সঞ্জয় তো আসল দোষী নয়, আসল যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক। ওর পেছনে তো আরও অনেকে বড় বড় মাথা আছে, তাদেরকে ধরা হোক। সঞ্জয় একাই দোষী কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজনীতিকদের মধ্যেও। তবু সঞ্জয়ের শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তারা। চার্জ ফ্রেম হয়েছে, তার মানে ক্যাপিটাল পানিশমেন্টই হবে, ক্যাপিটাল পানিশমেন্টই হবে।
কিন্তু অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে। তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এক, বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না। শিয়ালদা আদালত যে শাস্তিই দিক না কেন, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে সঞ্জয়ের। রায় যেটা বেরিয়েছে সেই রায়কে চূড়ান্ত আমরা এখনই বলতে পারবো না। চূড়ান্ত বলতে পারবো না, তার কারণ যার বিরুদ্ধে রায় হয়েছে তার অ্যাপিল করার অধিকার আছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। তারপরেও সে যদি মার্সি পিটিশন করতে পারে রাজ্যপালের কাছে। ফলে এই অধিকারগুলো তার আছে, ফলে এইটাই চূড়ান্ত রায় নয়। যাকে নিয়ে এত চর্চা, সেই সঞ্জয়ের কি হাবভাব? প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, খুব একটা হেলদোল নেই তার, চুপ করে বসে থাকছে সে। 8ই আগস্টে রাতের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবে সঞ্জয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসএসকেএম হাসপাতালে এক কিশোরের মৃত্যু ঘিরে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে ওই কিশোর হাসনাবাদ থেকে কলকাতায় ক্রিকেট শিখতে আসছিল। সেই সময় সায়েন্স সিটিতে ছিনতাইবাজদের কবলে পড়ে। সে কথা পুলিশকে জানানো হয়, কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। এরপরে ওই কিশোর অচৈতন্য হয়ে পড়ে। এরপর তাকে যখন দুপুরবেলায় এসএসকেএমে নিয়ে আসা হয়, তখন তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে পরিবারের। কলকাতার রবীন্দ্র সরোবরে ক্রিকেট শিখতে আসার পথে রহস্য মৃত্যু হাসনাবাদের কিশোরের। সেই মৃত্যু ঘিরে উত্তেজনা এসএসকেএম হাসপাতালে। শনিবার সকালে কলকাতায় আসছিল দেব ঘোষ নামে 15 বছরের কিশোর। সায়েন্স সিটির কাছে 5 ছিনতাইবাজের কবলে পড়ে মোবাইল ফোন, মানিব্যাগ খোয়া যায়। অভিযোগ প্রগতি ময়দান থানার হোমগার্ডকে জানিয়েও লাভ হয়নি। এরপর বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়ে ওই কিশোর। মাঝ রাস্তায় অসুস্থ বোধ করায় মিনাখায় নেমে আবারও থানায় যায়। পুলিশ হাসপাতালের দিকে সামান্য এগিয়ে দিয়েই দায় সারে বলে অভিযোগ। কিন্তু সেখানে দেব পৌঁছতে পারেনি। দেব মিনাখা হাসপাতালের সামনে গিয়ে কোনো একটা দোকানের সামনে বসে পড়ে। ইতিমধ্যে প্রতিবার ওর দেব যখন কলকাতায় আসে ওর বাবাকে ফোন করে, বাবা সারাদিন খোঁজ পায়, বাবা উজ্জ্বল ঘোষ সারাদিন ওর খোঁজ পায়নি। উজ্জ্বল ঘোষ সারাদিন কাজ করার পর রাতে যখন বাড়ি ফেরে তখনও জানতে পারে ছেলে বাড়িতে ফেরেনি। এরপর তিনি তার ভাইকে নিয়ে কলকাতার দিকে উদ্দেশ্যে রওনা দেন যে ছেলে কোথায় গেল তা খোঁজার জন্য। আজ সকালে কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবার। প্রথমে মিনাখা হাসপাতাল, পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। দুপুর 12টা নাগাদ এসএসকেএম হাসপাতালে কিশোরের মৃত্যু হয়। কালকে 5:30টায় আমার ছেলে বেরিয়েছে, আমার দেশের বাড়ি থেকে প্র্যাকটিস করতে আসে টালিগঞ্জে। কালকে আমার ছেলে আসছিল, আস্তে আস্তে সায়েন্স সিটির থেকে ওকে কারা ধরে নিয়ে চলে গেছে 4-5 জন। গাড়িতে করে যখন নিয়ে আসে ও বলছে মা আমাকে কি খাবিছে আমি জানি না, হাতে পুরো ফুটো ফুটো আছে। পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় চরমে উঠে উত্তেজনা। পুলিশ দেহ মর্গে নিয়ে যেতে চাইলে দেহ আটকে রাখে পরিবার। ওইটুকানি ছেলে ওর কি পোস্টমর্টম করবে এটা বলুন না আপনারা, দেখে মনে হচ্ছে ওকে পোস্টমর্টম করি বলুন, এইটুকানি ওদের আমরা বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝলো না। আমরা এই পারে দাঁড়িয়ে আছি, ওনারা বডি নিয়ে এই পার দিয়ে চলে আসছে। কেন করছে এটা? কেন করলে? এটা তো পুরো চুরি করছে। আমরা যদি দেখতে না পেতাম তো বডি খুঁজে পেতাম না আমরা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয় মৃত কিশোরের পরিবার। ওদের পুলিশ বলে গণ্য করাই উচিত না। সব মানুষ এটাই ভাববেন ওরা নিজেদের জন্য সবকিছু, কারুর জন্য ওরা কিছু না। ফেলে দিচ্ছে পুলিশে, কেন করবে? কেন করবে? তো জান না, সেখানে ধরে নিয়ে আসুক, তাদেরকে ধরে আনুক, আমার ছেলেকে যারা মেরেছে। সায়েন্স সিটিতে কাদের পাল্লায় পড়েছিল ওই কিশোর, পুলিশ খুঁজে বের করতে পারবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ নরেন্দ্রপুর থানা এক তরুণীকে গ্রেপ্তার করেছে। কেন জানেন? সে তার নিজের 8 বছরের ছেলেকে খুন করেছে, হত্যা করেছে। হ্যাঁ, শুনে শিউরে উঠছেন তো? এক মা তার সন্তানকে হত্যা করেছে। কেন? কারণ জানতে চাইলে সে জানায়, অর্থাৎ সেই মা জানায় যে তার সন্তান নাকি তাকে বিরক্ত করছিল, দুষ্টুমি করছিল। ঘরটা 4-5টা মধ্যবিত্ত পরিবারের ঘরের মতোই। অগোছালো বিছানা, বিছানায় স্কুলের ব্যাগ, স্কুলের খাতা, আর মেঝে পড়ে ওই ওড়নাটা। 4-5টা মধ্যবিত্ত পরিবারে যা হয় না তা হয়েছে এই ঘরে।
এই ওড়নায় ফাঁস লাগিয়ে 8 বছরের ছেলেকে খুন করেছে তরুণী মা। কেন? ছেলে নাকি দুষ্টুমি করছিল, বারবার বিরক্ত করছিল। আমরা যখন চিল্লামিল্লি হচ্ছে এসে দেখলাম যে বাচ্চাটাকে ওইভাবে বের করছে। আমি সঙ্গে সঙ্গে এসে জল টল নিয়ে এলাম, দেখলাম বাচ্চাটার গা ফা এমনি ঠান্ডা হয়ে গিয়েছে, গলা ফাঁসের দাগ। গোপালের গলায় কম্বল মুড়ি দেওয়া ছিল, কম্বলটা খুলে দেখিয়ে গলায় দড়ি ফাঁস দেওয়া রয়েছে, ফাঁস দিয়ে ইয়ে করা রয়েছে। শুধু পাড়ার লোকের অভিযোগ নয়, অভিযুক্ত মা তনুজা মণ্ডল নিজেই কৃতকর্মের কথা স্বীকার করেছে। মেরেছো? কেন মেরেছো? হ্যাঁ, বদমাইশি করছিল বলো? তোমাকে বিরক্ত করছিল? কিভাবে মেরেছো, কিভাবে? ঘটনাটা নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকার। ছেলের দুষ্টুমি চিরতরে থামিয়ে দেওয়ার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মা। পরে পুলিশ তরুণীকে নিয়ে বাড়িতে যায়। সে সময় এলাকাবাসী তরুণীকে ছিনিয়ে নিয়ে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করেছিল। যদিও পুলিশ তৎপর থাকায় সে চেষ্টা সফল হয়নি। প্রতিবেশী পরিজনরা বলছেন, ওই ভাইয়ের ছেলে কি 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 দিয়ে ফাঁসছিল? ও গামছা দিয়ে ওন্না দেওয়া ছিল। ওই ভাইয়ের বুক। হ্যাঁ, মেরে গিয়ে থানায় গিয়ে সিলিন্ডার করেছে। শুধু বড় ছেলে নয়, এর আগে ছোট ছেলেকেও খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে। কটা বাচ্চা ছিল না? ওনার দুটো বাচ্চা, একটা 1.5 বছরের বাচ্চা সে মেরে দিয়েছে। আগের বছর ওর মাই মেরেছে এরকম সময়। কত বছর আগে? সেম বলে 2 বছর আগে। মায়ের আঁচল, মায়ের ওড়না সব সন্তানের সব আশ্রয়। সেই ওড়না পেঁচিয়ে সন্তানকে খুন মায়ের। নরেন্দ্রপুরের ঘটনা আঁতকে ওঠার মতো। মা যখন তার সন্তানকে হত্যা করে তখন সেটাকে আমরা বলি ফিলিসাইড। প্রতি বছর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রায় 450টি ফিলিসাইডের ঘটনা ঘটে এবং দেখা গেছে প্রায় আনুমানিক 37% ক্ষেত্রে যখন এই ফিলিসাইড হয় তখন সেই মায়েদের মধ্যে কোনো না কোনো মানসিক সমস্যা থেকে গেছে। মানসিক সমস্যা থাকলে সেটা খোঁজার চেষ্টা আদৌ হয় কি? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।